প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা আশা করি ভালো আছেন। এই যে বিজ্ঞান ভিত্তিক নতুন যে চ্যানেলটা সায়েন্স অ্যান্ড নেচার, এই যে নতুন যে চ্যানেলটা খুলেছি, আপনারা অবশ্যই অবগত আছেন। শুধুই মাত্র বিজ্ঞানের বিষয়ে এখানে ভিডিও করা হবে এবং বাংলা ভাষায়, যাতে করে বাংলাভাষী মানুষ বিজ্ঞান জেনে তারা তাদের হৃদয়কে আরও প্রসারিত করতে পারে এবং জ্ঞানে হতে পারে সমৃদ্ধ। এটাই হলো আমার মিশন অ্যান্ড ভিশন, আর কোনো মিশন এবং ভিশন নাই। আপনাদেরকে অনুরোধ করেছিলাম এখানে সাবস্ক্রাইব করার জন্য, অনেকেই করেছেন, দেখলাম যে 300+। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত করে ফেলবেন, এটাই আমি আশা করছি। আর এখন এই যে চ্যানেল, এটা তো আপনারা শেয়ার করতে পারেন। এখানে তো আর ধর্মের কোনো বিষয় নেই, অর্থাৎ কল্লাদাত তো আর কোনো ভয় নাই, তাই না? অতএব খুব সহজে এটা প্রসারে আপনারা সাহায্য করবেন, এটাই আপনাদের কাছে আমার কামনা। আর আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি, এই ভিডিওটা হলো ওই যে সেলেস্টিয়াল বডি, অর্থাৎ মহাকাশের যে বিভিন্ন বস্তু আছে, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, উপগ্রহ ইত্যাদি, এইগুলার যে মানে পারস্পরিক আকারের যে তফাৎ, অর্থাৎ কোনটার থেকে কোনটা কত বড়, এই জিনিসটাই আপনাদেরকে দেখাবো। তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন দুনিয়াতে আমরা বাস করি, দুনিয়া না, কোন মহাবিশ্বে বাস করি, রাইট? অর্থাৎ আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়বস্তুতে আমরা চলে যাই। সর্বপ্রথমে যেটা দেখা যাচ্ছে সেরেস, এটা হলো ওই যে মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে যে গ্রহাণুপুঞ্জ আছে না, তার মাঝখানে মাত্র 946 কিলোমিটার হলো তার ব্যাস। এরপরে মেক নামেও একটা ছোট টাইপের গ্রহ, যার ব্যাস হলো 1430 কিলোমিটার। এটা কোথায় আছে জানেন? এটা আছে কাইপার বেল্টে বা কুইপার বেল্ট, কি উচ্চারণ করে কে জানে। তো কুইপার বেল্ট বা কাইপার বেল্ট এটা কোথায়? একেবারে আমাদের সৌরজগতের একেবারে লাস্ট যে গ্রহ আছে, যেটা হলো নেপচুন, তাই না? এই নেপচুনের পরে একটা অঞ্চল আছে যেখানে ওই গ্রহাণুপুঞ্জের মতো অনেকগুলো সেলেস্টিয়াল বডি আছে, তো সেখানে এটা অবস্থান করে। এরপর হলো প্লুটো। আগে তো এই প্লুটো একটা গ্রহ ছিল, পরে জ্যোতির্বিজ্ঞানীরা এটাকে গ্রহের খাতা থেকে বাদ দিয়েছে, বলছে এটা গ্রহ না। যাই হোক, আগে আমরা ছোটোবেলায় পড়তাম 9টা গ্রহ, এখন তো বাদ। তো 2400 কিলোমিটার হলো এর ব্যাস। এরপর ইউরোপা একটা উপগ্রহ, এইটা হলো ওই যে জুপিটার, অর্থাৎ ওই যে বৃহস্পতি গ্রহের চারপাশে ঘোরে। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে আমাদের সৌরজগতে এই পৃথিবীর চাইতেও ইউরোপা উপগ্রহে অনেক বেশি পানি আছে, তবে অবশ্যই ভয়ঙ্কর রকমভাবে জমে একেবারে পাথর হয়ে গেছে। ভূপৃষ্ঠ জুড়ে পুরাটাই কিন্তু একেবারে পানি। 3121 কিলোমিটার ব্যাস। এবং বিজ্ঞানীরা আরও কল্পনা করে এই বরফের নিচে তরল পানি থাকতে পারে এবং সেখানে হয়তো কোনো জীবের উদ্ভব ঘটতেও পারে, আমরা জানি না। যদি কোনো দিন ভবিষ্যতে এখানে কোনো পর্যবেক্ষণ করতে পারে নবযান পাঠিয়ে, তখন আমরা জানব। এরপরে আমাদের চিরচেনা মুন অর্থাৎ চাঁদ, যার নাকি ব্যাস হলো 3400 কিলোমিটার। তো চাঁদ নিয়ে আর কি বলি বলেন। এরপরে মার্কারি হলো বুধ গ্রহ, একে নিয়েও বা আর কি বলি, 4900 কিলোমিটার যার ব্যাস, একেবারে সূর্যের সবচাইতে কাছের গ্রহ, তাই তো। এরপরে টাইটান হলো শনি যে গ্রহ আছে তার চারপাশে ঘোরে, টাইটান 5000 কিলোমিটার ব্যাস। এরপরে মার্স, একেবারে মঙ্গল গ্রহ না, যেখানে ইলন মাস্ক উপনিবেশ তৈরি করবে, এখানে 6000+ কত জানি কিলোমিটার তার ব্যাস। তারপরে ভেইনাসটা হলো কি শুক্র গ্রহ, একেবারে পৃথিবীর প্রায় সমান আকারের। এই ভেইনাসের যে ব্যাস 12000 কিলোমিটার। ভেইনাস অর্থাৎ শুক্র গ্রহ পৃথিবীর সমতুল্য হলেও এর সাথে পৃথিবীর বেশ মিল আছে। পৃথিবী যেমন পাথুরে গ্রহ, এই ভেইনাসটাও কিন্তু একটা পাথুরে গ্রহ। এবং দুর্ভাগ্যজনকভাবে এখানে ওই যে গ্রিন হাউস ইফেক্ট আছে, প্রচুর মিথেন আছে তার বায়ুমণ্ডলে, যে কারণে ভয়ঙ্কর রকমভাবে উত্তপ্ত এবং গোটা ভূপৃষ্ঠে একেবারে সর্বত্র খালি আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে যাচ্ছে। 450 ডিগ্রির উপরে নাকি এখানে, নাকি 900 ডিগ্রি না কত জানি, এত তাপমাত্রা এখানে যে এই সীসা পর্যন্ত গলে যায়। তবে বিজ্ঞানীরা সম্প্রতি এটা খেয়াল করছে যে এর ভূপৃষ্ঠ থেকে একেবারে 10-12 কিলোমিটার উপরে সেখানে যে তাপমাত্রা, এটা নাকি পৃথিবীর তাপমাত্রার মতো। বিজ্ঞানীরা মনে করে ওখানে যদি কোনো ওই এককোষী জীবের উদ্ভব ঘটে থাকে, কে জানে। তবে ওখানে
এরকম যদি ভয়ঙ্কর অগ্নুৎপাত না ঘটতো আর এত উত্তপ্ত না হতো, তাহলে কিন্তু এই শুক্র গ্রহ হতে পারত মানব জাতির জন্য একটা নতুন উপনিবেশ। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, যে গ্রহগুলো পাথুরে গ্রহ না, ওইখানে কিন্তু জীবজগতের বিকাশ ঘটবে না। আমাদের পৃথিবী কিন্তু পাথুরে গ্রহ, এবং ওই যে মার্স মানে মঙ্গল গ্রহ, ওটাও কিন্তু পাথুরে গ্রহ। এবং ঠিক সেই কারণে এলন মাস্ক এখন প্ল্যান পায়তারা করছে সেখানে যদি উপনিবেশ করা যায়। এরপরে আমাদের সবে ধন নীলমণি, আমাদের জন্মস্থান বাসস্থান পৃথিবী, 13,000 কিলোমিটার হলো এর ব্যাস, এটাকে নিয়ে আর কি বলি। এরপরে কেপলার 22b, কেপলার 22b কিন্তু একটা গ্রহ। এইটা তো আর আমাদের সৌরজগতের গ্রহ না। এইটা কোথাকার গ্রহ জানেন? পৃথিবী থেকে 640 আলোকবর্ষ দূরে কেপলার 22 নামে একটা নক্ষত্র আছে, তার চারপাশে ঘোরে এই কেপলার 22b। এবং এইটা একটা সুপার আর্থ, অর্থাৎ পৃথিবীর থেকে দ্বিগুণ বড়, পৃথিবীর থেকে দ্বিগুণ বড়। এবং মজার ব্যাপার হচ্ছে ওই কেপলার 22 যে স্টার অর্থাৎ নক্ষত্র, তার চারপাশে যে কক্ষপথ আছে সেখানে হ্যাবিটেবল জোন আছে। হ্যাবিটেবল জোন বুঝেন তো? হ্যাবিটেবল জোন হচ্ছে, হ্যাবিটেবল মানে কি? বসবাসযোগ্য, তাই না? হ্যাবিট মানে বাস করে, তাই না? হ্যাবিটেবল জোন মানে বসবাসযোগ্য অঞ্চল। অর্থাৎ একটা নক্ষত্র থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, নির্দিষ্ট দূরত্বকে হ্যাবিটেবল জোন বলে। সেটা কি? যেমন আমাদের এই সূর্য সাপেক্ষে হ্যাবিটেবল জোন হলো এই যে এই শুক্র গ্রহ অর্থাৎ ভেনাস গ্রহ থেকে মঙ্গল গ্রহের মাঝখানে যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে হ্যাবিটেবল জোন বলে। ক্লিয়ার? এবং দেখেন আমাদের পৃথিবী এই হ্যাবিটেবল জোনের একেবারে মাঝখানে, যে কারণেই কিন্তু এখানে এই যে জীবজগতের বিকাশ ঘটছে। এখন এই যে কেপলার 22, এই যে স্টার সিস্টেম, তার যে 22b যে গ্রহ, সেটাও কিন্তু হ্যাবিটেবল জোনে অবস্থিত। এখন কে জানে সেখানেও কোনো জীবজগতের বিকাশ ঘটছে কি না। তবে যদি ঘটে তাহলে কিন্তু সেই জায়গার মানুষজন, জীবজন্তু এগুলো হবে কিন্তু বেটে। কেন বেটে হবে জানেন? মানে খাটো খাটো হবে। কম তো কেন? কারণ হচ্ছে যেহেতু এটা পৃথিবীর থেকে দ্বিগুণ বড়, তার মানে হচ্ছে পৃথিবীর থেকে এর মাধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি। ক্লিয়ার? যথেষ্ট বেশি আর কি। যখনই যথেষ্ট বেশি হবে তখনই কিন্তু ওই যে উচ্চতা বাড়তে গেলে তো উপরের দিকে, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির এগেনস্টে যেতে হবে, তাই না? কিন্তু সেটা তো প্রাকৃতিকভাবেই কিন্তু সেটা, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি তাকে নিচের দিকে টেনে রাখবে। সুতরাং সেখানে যদি মানুষজন তৈরি হয়ও, তাহলে ওই যে গালিভার্স ট্রাভেলে ওই যে লিলিপুটের গল্প শুনছি, মনে আছে? আপনারা অনেকে পড়ছেন। ছোট ছোট মানুষ হতে পারে ওখানের মানুষগুলো ওই রকম, অথবা আর একটু বড়। এইবার কোনটা আসছে? এইবার চলে আসছে কি নেপচুন, তাই না? নেপচুন আপনারা জানেন আমাদের এই যে সৌরজগতের একেবারে সর্বশেষ যে গ্রহ, 50,000 কিলোমিটার হলো তার ব্যাস। তারপরে ইউরেনাস, ইউরেনাসের ব্যাস হলো 51,000 কিলোমিটার। তারপরে বড় যে ইয়েটা স্যাটার্ন, শনি, 1,20,000 কিলোমিটার তার ব্যাস। এবং এরপর জুপিটার, বৃহস্পতি, 1,40,000 কিলোমিটার তার ব্যাস। এই জায়গায় আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস বলতে হয় যে আমাদের এই যে 8টা গ্রহ, তাই না? এই 8টা গ্রহের মধ্যে পৃথিবী, মঙ্গল, শুক্র, এই লেভেলের মিডিয়াম সাইজের যে গ্রহগুলো আছে, এর থেকে যত বড় গ্রহ আছে, এর একটা কিন্তু রকি প্ল্যানেট না, অর্থাৎ পাথুরে গ্রহ না। সবগুলো কিন্তু গ্যাস জায়ান্ট। যেমন এই যে শনি, এই যে ইউরেনাস, এই যে নেপচুন, এই যে বৃহস্পতি অর্থাৎ জুপিটার, সবগুলো কিন্তু গ্যাস জায়ান্ট। অর্থাৎ যত বড় বড় গ্রহ সবগুলো কিন্তু গ্যাস দিয়ে তৈরি। বিশেষ করে মিথেন, অ্যামোনিয়াম, অনেক ক্ষেত্রে হাইড্রোজেনও আছে। তো এইগুলো দিয়ে তৈরি, বিশেষ করে মিথেন দিয়ে বেশি তৈরি, অর্থাৎ গ্যাসীয়। অন্য কথায় আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে সূর্য থেকে যত দূরে তত কিন্তু বড় বড় গ্রহ, এবং এই গ্রহগুলো সবগুলোই কিন্তু গ্যাস জায়ান্ট। আর ওই যে পাথুরে গ্রহ, রকি প্ল্যানেটগুলো কিন্তু সূর্যের কাছাকাছি। যেমন এই যে বুধ গ্রহ রকি প্ল্যানেট, তারপরে যে ওই ভেনাস, শুক্র রকি প্ল্যানেট, তারপরে পৃথিবী রকি প্ল্যানেট, পাথুরে গ্রহ, তারপরে মঙ্গল গ্রহ রকি প্ল্যানেট। এবং মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে একটা গ্রহ তৈরি হয়েছিল, কিন্তু বৃহস্পতি গ্রহের ভয়ঙ্কর টানে ওটা ভেঙে চুরে খান খান হয়ে গিয়ে গ্রহাণুপুঞ্জে পরিণত হয়েছে, এবং সেগুলো কিন্তু সবই রকি, অর্থাৎ ওটা একটা রকি প্ল্যানেট ছিল। এইবার কিন্তু একটা বিশাল কি চলে আসছে, মনে হয় সূর্য, তাই না?
এইটা হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ 14 লক্ষ কিলোমিটার। সূর্য 14 লক্ষ কিলোমিটার হলো এর ব্যাস, বিশাল। কিন্তু আমরা যদি সামনের দিকে এগোই দেখবো যে এই সূর্য আসলে কিছুই নেই। যে সিরিয়াস এর কত, ব্যাস কত, 24 লক্ষ কিলোমিটার। তার মানে সূর্যের থেকে প্রায় দ্বিগুণ বড়। এইবার 58 লক্ষ কিলোমিটার হলো এলনাথ বলে একটা জায়ান্ট স্টার। জায়ান্ট মানে দৈত্য। এখন এর কাছে সূর্য কি? এইবার দেখেন পোলক্স, 1,22,00,000 কিলোমিটারের হলো ব্যাস। এর কাছে এই যে সূর্যের কোনো পাত্তা আছে? দেখেন একটা ফুট হয়ে গেছে। আর্কতুরাস এটা হলো 3,53,00,000 কিলোমিটার তার ব্যাস। দেখেন এর কাছে সূর্য কি কিছু? এরপরে হলো স্যাজিটারিয়াস এইটা কিন্তু নক্ষত্র না, এইটা হলো একটা ব্ল্যাক হোল, বিশাল ব্ল্যাক হোল। এবং এই ব্ল্যাক হোলের এক পাশ থেকে অন্য পাশ, অর্থাৎ ব্যাস কত? 4,40,00,000 কিলোমিটার। ভয়ঙ্কর ব্যাপার, তাই না? ভয়ঙ্কর ব্যাপার। এখন এই ব্ল্যাক হোলটা কোথায় আছে জানেন? এইটা হলো আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সির একেবারে কেন্দ্রে এই ব্ল্যাক হোলটা আছে। এবং এই ব্ল্যাক হোলের চারপাশেই কিন্তু এই যে এই মিল্কি ওয়ে গ্যালাক্সির যে প্রায় 500 বিলিয়ন থেকে 1 ট্রিলিয়ন পর্যন্ত যে নক্ষত্র আছে সেগুলা কিন্তু ঘোরাঘুরি করে। যেমন আমাদের সূর্যও কিন্তু ঘোরে, এবং একবার ঘুরে আসতে লাগে কত? 20 বছর। তো ওই যে জাকির নায়েক আবিষ্কার করছে, কি জাকির নায়েক আবিষ্কার করছে? ওই যে সূরা আল ইয়াসিনের যে 38 নম্বর আয়াতে আছে না, সূর্য এবং চাঁদ তার নিজ নিজ কক্ষপথে ঘোরে। ডাক্তার জাকির নায়েক আবিষ্কার করছে ওই যে সূর্য ঘোরার কথা বলছে, ওইটা হলো এই স্যাজিটারিয়াস নামে যে এই যে ব্ল্যাক হোল, তার চারপাশে যে 20 কোটি বছরে একবার ঘুরে আসে না, এই ঘোরা। কিন্তু বিষয়টা কি আসলে তাই নাকি? ওখানে সূর্য আর চাঁদ একসাথে ঘোরার কথা বলছে না। তার মানে চাঁদ যেরকম ঘোরে সূর্য ঠিক সেইভাবেই ঘোরে, এবং আগে পরে রাত পড়লে সেটা বোঝাও যায়। ওখানে বলা হচ্ছে যে সূর্য আর চাঁদ কেউ কাউকে অতিক্রম করতে পারে না। তার মানে সূর্য আর চাঁদ অতিক্রম করার বিষয় যদি থাকে, তাহলে এটা নিশ্চয়ই এই যে স্যাজিটারিয়াস এর চারপাশে ঘোরার বিষয় না। আর তাছাড়া এই আয়াতের যে নবী যে ব্যাখ্যা দিয়ে গেছেন, ওই যে সূর্য অস্ত গিয়ে যেতে 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 আল্লাহর আরশের নিচে সিজদায় পতিত হয়। তো নিশ্চয়ই এই সিজদায় পতিত হওয়ার এই গল্প, এটা নিশ্চিতভাবেই এই যে এই মিল্কি ওয়ে স্যাজিটারিয়াস এর চারপাশে ঘোরা, নিশ্চয়ই এটা না, তাই না? কথায় বলে না যে বান্দর যদি বুড়া হয় তাও গাছে চড়তে ভোলে না, বোঝেন নাই? আমি তো আগে ছিলাম সহি ইসলাম প্রচারক, তাই না? এখন একটা নতুন বিজ্ঞান চ্যানেল খুলছে ঢেকে, কিন্তু ওই যে গাছে চড়া তো ভুলি নাই। ওই কথায় কথায় কোরআনের আয়াত ঠিকই চলে আসছে। অবশ্য আমার দোষ না, জাকির নায়েকই আমাকে বাধ্য করছে আর কি। এরপর এলডেবারান নামে একটা বিশাল নক্ষত্র, এটা রেড জায়ান্ট, 6,14,00,000 তার ব্যাস। এরপরে আলুদ্রা, এটা হলো সুপার জায়ান্ট, এটা হলো 7,83,00,000 এর কিলোমিটার হলো এর ব্যাস। দেখেন এক একটা, এবং এইগুলাও কত ছোট। এরপরে দেখেন একটা কি ভয়ঙ্কর নক্ষত্র, দেখেন আস্তে 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 এই যে প্রবেশ করছে, দেখছেন কি বিশাল এক নক্ষত্র। এখন এই যে আস্তে 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 এই যে পর্দায় আসতেছে। তা আমরা একটু আস্তে ধীরে ওয়েট করি, দেখি যে ঘটনাটা কি। এটা কি ব্লু হাইপার জায়ান্ট স্টার। এটার দেখেন যে ছোট ছোট যে নক্ষত্রগুলো ছিল, এগুলো ছিল লাল, এই জন্য এগুলোকে রেড স্টার অর্থাৎ লাল গ্রহ বলে। এইটার নাম হলো পিস্তল স্টার। এবং এইটার ব্যাস কত? 42,50,00,000 কিলোমিটার। দেখেন এর কাছে এই আমাদের এই যে সূর্য একটা ফুট কলিও না, অর্থাৎ এর পাশে সূর্যকে রাখলে সূর্যকে এখন দেখাও যাবে না। 42 কোটি কিলোমিটারের চাইতেও বড় অ্যান্তারেস, ওরে বাবা, 94,60,00,000 কিলোমিটার তার ব্যাস। এইবার VY ক্যানিস মেজরিস হাইপার জায়ান্ট স্টার, এর ব্যাস কত? 2 বিলিয়ন কিলোমিটার। আচ্ছা, এখন আপনারা চিন্তা করেন তো যে এই জায়গায় যদি পাশে আপনি সূর্যকে রাখেন, সূর্য তো আমরা দেখলাম যে কত 1,40,000 কিলোমিটার তার ব্যাস, তাই না? তো এই জায়গায় রাখলে সূর্যের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? মাইক্রোস্কোপে দেখলেও তো সূর্যকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে কী বিশাল! এবং এটাও কিন্তু সবচেয়ে বড় নক্ষত্র না, এবং এগুলো কিন্তু সব আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে।
আগেরটা ছিল BY স্কুটি, এইটা হলো UY স্কুটি। এটা ওই হাইপার জায়ান্ট স্টার, এইটার ব্যাস কত 2.4 বিলিয়ন, মানে 240 কোটি কিলোমিটার এর হইল ব্যাস। চিন্তা করেন এই কি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব নক্ষত্র, তাই না? নিশ্চয় আগে থাকতে আপনারা জানতেন যে এইগুলা বিশাল বিশাল আছে, বাট এত বিশাল আছে এটা কি আপনাদের কল্পনায় ছিল? কিন্তু এটাও সবচেয়ে বড় নয়, যে স্টিফেনসন এইটার ব্যাস দেখেন 3 বিলিয়ন কিলোমিটার, তার মানে 300 কোটি কিলোমিটার হলো এর ব্যাস। এখন চিন্তা করেন যে শুধুমাত্র আমাদের এই মিল্কি ওয়েতে এই বিশাল বিশাল নক্ষত্র আছে, তাই না? তো বড় বড় যে নক্ষত্রগুলো আমাদের মিল্কি ওয়েতে যেগুলো আছে সেগুলোর সাইজ তো বললাম। এবার আমরা একেবারে সরাসরি মিল্কি ওয়ে অর্থাৎ আমাদের যে গ্যালাক্সির মধ্যে আমাদের এই যে সূর্য আছে এবং এই যে যতগুলো নক্ষত্রের কথা বললাম এগুলো আছে। তো এখন আমাদের খোদে মিল্কি ওয়ের সাইজটা কীরকম সেটা একটু আমরা দেখি। মিল্কি ওয়ের সাইজে যে লেখা আছে অর্থাৎ এর ব্যাস এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত 1,05,700 লাইট ইয়ার অর্থাৎ আলোকবর্ষ। তার মানে বুঝেন এক মাথা থেকে আর এক মাথায় আলো পৌঁছতে লাগবে 1,05,700 বছর। এখন কত দূরত্ব? প্রতি সেকেন্ডে আলো কয় কিলোমিটার যায়? 3 লক্ষ কিলোমিটার। এর 60 দিয়ে গুণ করলে 1 মিনিটে অত দূরত্ব যাবে, তারে আবার 60 দিয়ে গুণ করলে 1 ঘন্টায় তত দূরত্ব যাবে, তারে আবার যদি আপনি 24 দিয়ে গুণ করেন তাহলে সেটা 1 দিনে যাবে, তারে 365 দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে কত? 1 বছরে যাবে। এইবার তাকে আপনি 1,05,700 দিয়ে গুণ করে যে কিলোমিটার যে দূরত্ব পাবেন, এত বড় দূরত্ব হলো এই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। ক্লিয়ার? এইবার আপনারা এইটার যে পরিচয় আপনারা পাইলেন, এইটা হলো মহাবিশ্বের একেবারে অতি সামান্য একটা জায়গা। অর্থাৎ মহাবিশ্বে মনে করেন যেটা আমরা এ পর্যন্ত জানি 100 বিলিয়নের ওপর নাকি গ্যালাক্সি আছে, 100 বিলিয়নের ওপর, বুঝছেন? 100 বিলিয়নের ওপরে গ্যালাক্সি আছে। তো তার মধ্যে অন্যতম একটা মাঝারি মানের গ্যালাক্সি হলো আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি। এখন বলেন একজনের যদি 100 বিলিয়ন টাকা থাকে, 100 বিলিয়ন টাকা, তার থেকে যদি 1 টাকা কেউ যদি নিয়ে যায় বা 100 টাকা বা 1 কোটি টাকাও নিয়ে যায় তাহলে তার কিছু যায় আসে না। তার মানে মহাবিশ্ব থেকে যদি এই টোটাল মিল্কি ওয়ে গ্যালাক্সিটা জাস্ট এই মুহূর্তে নেই হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, মহাবিশ্বের কিছু যাবে আসবে না। অথচ আমরা এতক্ষণ ধরে যে বিশাল বিশাল নক্ষত্র দেখলাম, এই যে বিশাল বিশাল যে সেলেস্টিয়াল বডিগুলো দেখলাম, এবং এইটার মতোই 100 কোটি গ্যালাক্সি গোটা মহাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, রাইট? এখন আপনারা চিন্তা করেন তো যে এই বিশাল মহাবিশ্বে আপনার অবস্থান কোথায়? আসলে কি আপনার কোনো অবস্থান আছে? আর এই বিশাল মহাবিশ্ব যদি কোনো সৃষ্টিকর্তা সৃষ্টি করেই থাকে তাহলে যেখানে মানুষের আসলে অস্তিত্বেরই কোনো অবস্থান বলা যায় নাই, মানে আসলে নগণ্য বললেও ভুল হবে, তাই না? তো সেখানে এক সৃষ্টিকর্তা শুধুই মাত্র মানুষের বেহেশত দোজখ নিয়ে তার চিন্তার কোনো শেষ নাই। এদের জন্যে বেহেশত বানিয়েছে, দোজখ বানিয়েছে, তাই না? এবং কি পেরেশানিতে এই সৃষ্টিকর্তা আছে আমরা ধর্মগ্রন্থগুলো পড়লে আমরা বুঝি। এখন আপনারাই চিন্তা করেন তো এই যে মহাবিশ্বের এই বিশালতার মধ্যে আসলে মানে কোনো যদি সৃষ্টিকর্তা থেকেও থাকে তাহলে আসলেই কি এই পৃথিবী নামক এই ছোট্ট একটা ক্ষুদ্র গ্রহে কিছু দুপে জন্তু জানোয়ার ঘোরাঘুরি করে তাদের জন্যে সারাদিন রাত একেবারে পেরেশানির মধ্যে আছে? এটা কতটা যৌক্তিক? আপনাদের কি মনে হয়? ধন্যবাদ।